দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেইজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। চীনের ৭৬তম বিজয় দিবস ও বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীকে ঘিরে ঢাকায় জমকালো অনুষ্ঠানে মিলিত হলো দুই দেশের ইতিহাস, সংস্কৃতি আর মানুষের বন্ধন। রাষ্ট্রদূত, নীতি নির্ধারক এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে উচ্চারিত হলো অভিন্ন ভবিষ্যতের অঙ্গীকার, যেখানে অতীতের অভিজ্ঞতা ও আস্থার ভিত গড়ে দিচ্ছে নতুন সূচনার পথ চলা। চীন বাংলাদেশ আজ এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা লগ্নে দাঁড়িয়ে। দুটি দেশ একসঙ্গে অভিন্ন ভবিষ্যতের নতুন অধ্যায় রচনা করতে চায়, এমনটাই বললেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের ৭৬তম বিজয় দিবস এবং চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর মঞ্চে তিনি এ ঘোষণা দেন। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হোটেলে বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হলো এ দিবস, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ঐতিহাসিক এই দিনকে কেন্দ্র করে একে একে আসতে থাকেন কূটনীতিক, রাজনৈতিক অঙ্গনের নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে কেক কেটে উদযাপন করা হয় ঐতিহাসিক এই মাইলফলক। চীনা রাষ্ট্রদূত স্বাগত ভাষণে চীন বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, গত ৫০ বছরে সম্পর্ক শুধু সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই, বরং সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়েছে। বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি সহ অংশীদারিত্ব আজ শক্তিশালী হয়েছে। দুই দেশের জনগণকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। কঠিন সময়ে দেশ দুটি একসঙ্গে দাঁড়িয়েছে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবসময়ই বিনিময়ের গতিশীলতা ছিল এবং থাকবে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ তার বক্তব্যে চীনের ভূমিকার প্রশংসা করেন। অনেকে আছে যারা অর্থ ও মুনাফা খোঁজে, কিন্তু চীনের প্রধান লক্ষ্য হলো কোনো দেশের মঙ্গলের জন্য কাজ করা। তার উৎকৃষ্ট দৃষ্টান্ত ওয়ান বেল্ট ওয়ান রোড। আমরা এমন পরিস্থিতি চাই যেখানে দুই দেশই লাভবান হবে। চীন জিতলে বাংলাদেশও জিতবে। দুই দেশের জনগণের হৃদয়ের সংযোগই কূটনৈতিক সম্পর্কের আসল ভিত্তি, এমনটা উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকী বলেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে এগিয়ে চলছে। শুধু বাণিজ্য ও যোগাযোগ নয়, সবার উপরে আমাদের মানুষের হৃদয়ে শক্তিশালী বন্ধনে আবদ্ধ হয়েছে। আমরা চিন্তা ধারণা ও জীবন দর্শন বিনিময় করছি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে চীনা শিল্পীরা চীনের ঐতিহ্যকে সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে তুলে ধরেন।
৩৬ জুলাইয়ের পরে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক একটি নতুন জায়গায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সম্প্রতি সিএমজি বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, চীনের বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত যে অগ্রগতি হয়েছে এসব থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে। আমাদের ডেভেলপমেন্ট কাজগুলো দেখেন, এগুলোর একটা বড় পার্টনার হচ্ছে চায়না। এছাড়া জিয়াউর রহমান সাহেবের আমল থেকেই চায়নার সঙ্গে আমাদের যোগাযোগটা একটু বেড়েছে। আর এখন তো আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসে চায়না ইজ প্রবলি ওয়ান অফ দ্য বিগেস্ট পার্টনার। কিন্তু কালচারাল কোঅপারেশন হয়তো আমাদের অতটা ইন্টিমেট বা অতটা ডিপ বা অতটা এঙ্গেজিং এর আগে ছিল না। আমি চাইনিজ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই, চাইনিজ অ্যাম্বাসেডর হিজ এক্সেলেন্সি মিস্টার ইয়াওয়ানকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের সঙ্গে চায়নার কালচারাল কোঅপারেশনটাকে আমরা যে একটা নেক্সট লেভেলে নিতে পেরেছি, এবং আমার যে কোনো আইডিয়ার যখনই তাদেরকে বলি সাথে সাথেই তারা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে চায়না আমাদের ইম্পর্টেন্ট পার্টনার বটেই, কিন্তু আমি মনে করি চায়নার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এগ্রিকালচার, সায়েন্স, আর্ট, নিউ মিডিয়া, এই সমস্ত কিছু থেকে বাংলাদেশ বেনিফিটেড হতে পারে। ৩৬ জুলাইয়ের পরে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক একটা নতুন জায়গায় গেছে। সামনে যে সরকার আসবে ডেমোক্রেটিকলি ইলেক্টেড হয়ে, তারা এই সম্পর্কটাকে নেক্সট লেভেল নেবে বলে আমি বিশ্বাস করি। গেল সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ 2025 শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করে চীনা দূতাবাস ও চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যেই আয়োজিত এই প্রদর্শনীতে বিভিন্ন খাতের দেশি ও বিদেশি 40টি কোম্পানি, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা এবং প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করেন। এবারের প্রদর্শনীতে প্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং শিক্ষা খাতের আন্তর্জাতিক ও দেশীয় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করে। প্রদর্শনীর পাশাপাশি সেমিনার, বিজনেস ডায়ালগ, ওয়ার্কশপ ও ইনোভেশন সেশন অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে চীনা রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ যারা বিআরআই উদ্যোগের অন্তর্ভুক্ত হয়। এদিকে চীনের প্রস্তাবিত বিআরআই শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, এটি বৈশ্বিক বাজারে প্রবেশ ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগও বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। চাইনিজ বিনিয়োগ আপনারা শুনেছেন যে মাননীয় রাষ্ট্রদূতের কাছ থেকে যে চাইনিজ বিনিয়োগ প্রায় 300% গ্রোথ হয়েছে গত 6 মাসে বা এক বছরে, এবং এই গ্রোথটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের একটা সংযোজিত হওয়া এবং উভয়ে সংযোজিত হয়ে আমাদের একটা সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই মেলার আয়োজন। উচ্চমানের বিআরআই অপারেশনে দক্ষিণের দেশগুলোর কাছে জয় জয় সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। দীর্ঘ সময়ের উন্নয়নের রূপরেখায় প্রস্তুতিতে পরীক্ষিত সুশাসনের অভিজ্ঞতাও বিনিময় করতে প্রস্তুত আছে চীন। চীনের আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে উদ্ভাবন, প্রযুক্তি, সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের সমন্বয় ঘটে। বেইজিংয়ে আয়োজিত এই মেলা শুধু পরিষেবা খাতের আধুনিক প্রযুক্তি ও নতুন প্রয়োগকে সামনে আনে না, বরং বিশ্ব অর্থনীতিকে আরও উন্মুক্ত, বুদ্ধিমান ও সমন্বিত পথে এগিয়ে নেওয়ার সুযোগও তৈরি করে। এ ব্যাপারে বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন চ্যাংমিন তুহিনা। চলতি বছরের চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা 10 থেকে 14 সেপ্টেম্বর বেইজিংয়ের শৌগাং পার্কে অনুষ্ঠিত হয়। এই মেলা পরিষেবা বাণিজ্য ক্ষেত্রে চীনের নতুন অগ্রগতি ও প্রযুক্তি প্রদর্শন করে এবং বিশ্ব পরিষেবা বাণিজ্যের সহযোগিতা ও বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে। চলতি বছরের মেলার প্রতিপাদ্য হল ডিজিটাল বুদ্ধিমত্তা পথ দেখায়,
পরিষেবা বাণিজ্য পুনরুজ্জীবিত করে। এই প্রতিবাদকে কেন্দ্র করে বিপুল সংখ্যক অত্যাধুনিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য ও উদ্ভাবনী প্রয়োগের কেস প্রদর্শন করে, যেমন বিশ্বের প্রথম ফোটন কাউন্টিং সিটি, 5Gর বৃহৎ স্কেল অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ শৃঙ্খল দৃশ্য, ডিজিটাল সাপ্লাই চেনের উদ্ভাবনী সমাধান ইত্যাদি। এসব শিল্প, যোগাযোগ, সাপ্লাই চেন ক্ষেত্রের প্রয়োগ ছাড়া অত্যাধুনিক প্রযুক্তি ক্রমশ সাধারণ মানুষের জীবনে প্রবেশ করছে। বর্তমান বেইজিংয়ের অনেক প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে AI শিক্ষকের গুরুত্বপূর্ণ সহায়ক হয়েছে। AI এবং আয়না ও ঘড়ির মতো পণ্যের সংমিশ্রণ মানুষকে আরও ভালো স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং ব্যায়ামের নির্দেশিকা প্রদান করতে পারে। এবছরের মেলা অধিকতর আন্তর্জাতিক রূপ পেয়েছে। 50টি দেশের 2000-এরও বেশি কোম্পানি এতে অংশগ্রহণ করেছে। এই বছরের মেলায় প্রায় 30% অংশগ্রহণকারী কোম্পানি ছিল বিদেশি, আর তাদের মধ্যে 240টি হল ফরচুন 500 কোম্পানি ও শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানি। 2025 চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা এর ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণ ও সাধারণ প্রযুক্তির একীকরণ, প্রাণবন্ত বিনিময় ও সহযোগিতা, কর্তৃত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ এবং সংস্কৃতি ও পরিষেবার গভীর একীকরণের মাধ্যমে পরিষেবা বাণিজ্য ক্ষেত্রে চীনের অগ্রগতি ও শক্তিশালী প্রাণশক্তি সম্পূর্ণরূপে প্রতিফলিত করে, যা কেবল বিশ্বব্যাপী পরিষেবা বাণিজ্যের সহযোগিতা ও উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে না, বরং বিশ্বের বিভিন্ন দেশকে চীনের পরিষেবা বাণিজ্য উন্নয়নের সুযোগ ভাগাভাগির সুযোগ প্রদান করে। ভবিষ্যতে চীন বিভিন্ন দেশের সঙ্গে বিশ্ব পরিষেবা বাণিজ্যের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য যৌথভাবে প্রচার করবে এবং একটি মুক্ত বিশ্ব অর্থনীতির জন্য আরও বেশি শক্তি ও অবদান রাখবে। চীনের শীর্ষ ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD উন্মোচন করল বিশ্বের প্রথম বাণিজ্যিক উৎপাদিত 1000 ভোল্ট ইলেকট্রিক বাস প্ল্যাটফর্ম। মঙ্গলবার চীনের হাংচৌতে জমকালো আয়োজনে BYDর নতুন বাস প্ল্যাটফর্ম 3.0 এবং ফ্ল্যাগশিপ মডেল C11 আত্মপ্রকাশ করে। নতুন এই প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়েছে 1000 ভোল্ট আর্কিটেকচার ও ব্লেড ব্যাটারি প্রযুক্তি, যা সরাসরি সংযুক্ত চ্যাসিসের সঙ্গে। ফলে বাসগুলো হচ্ছে আগের তুলনায় আরও নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী। এছাড়া চালু করা হয়েছে আরও কয়েকটি উন্নত সিস্টেম। এর মধ্যে রয়েছে স্মার্ট টর্ক কন্ট্রোল, টায়ার ব্লু আউট কন্ট্রোল এবং ড্রাইভার অ্যাসিস্ট্যান্স 2.0, যা বাসকে করে তুলবে আরও নিরাপদ ও স্থিতিশীল। BYD জানিয়েছে এই প্ল্যাটফর্মের ভিত্তিতে তারা তৈরি করবে ভিন্ন বাজার উপযোগী ইলেকট্রিক বাস। এরই মধ্যে ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া ও লাতিন আমেরিকার প্রাথমিক অর্ডার তাদের মোট অর্ডারের 80% ছাড়িয়েছে। BYDর এই নতুন প্রযুক্তি বৈশ্বিক গণপরিবহন খাতে আনতে পারে আমূল পরিবর্তন। পরিবেশ বান্ধব ভবিষ্যতের পথে এক বড় পদক্ষেপ বলছেন বিশেষজ্ঞরা। চীনের সিনচিয়াংয়ের ইউথিয়ান একসময় দারিদ্র্যপীড়িত ও দুর্গম এলাকা ছিল। তবে 2015 থেকে 2020 সালের মধ্যে দারিদ্র্য বিমোচন অভিযানের অংশ হিসেবে অবকাঠামো ও আধুনিক পরিবহন ব্যবস্থা উন্নয়নে ব্যাপক কাজ হয়। তাকলিমাকান মরুভূমির দক্ষিণ প্রান্তের এই প্রত্যন্ত কাউন্টিতে আজ উন্নত যোগাযোগ ব্যবস্থা মানুষের জীবনযাত্রার মানকে বদলে দিয়েছে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ইউথিয়ানে আধুনিক পরিবহন ব্যবস্থা মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। চীনের তাকলিমাকান মরুভূমির দক্ষিণ প্রান্তে অবস্থিত ইউথিয়ানের প্রত্যন্ত এলাকাটি একসময় দারিদ্র্যপীড়িত অঞ্চল ছিল, যেখানে দেশের অন্যান্য অংশ থেকে পৌঁছানো ছিল বেশ কঠিন। 2015 থেকে 2020 সাল পর্যন্ত চীন তার জাতীয় দারিদ্র্য বিমোচন অভিযানের মধ্য দিয়ে এই অঞ্চলে অবকাঠামোগত প্রকল্প নির্মাণ শুরু করার পর এবং সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াংয়ে আধুনিক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা করার পর এর অনেক উন্নয়ন হয়েছে। ইউথিয়ানের জাদুঘরটি উৎসর্গকৃত করা হয়েছে কুরবান তুলুমের নামে, যিনি একজন প্রয়াত স্থানীয় কৃষক।
তিনি 1950-এর দশকে সিনচিয়াং থেকে বেইজিং পর্যন্ত গাধায় চড়ে চেয়ারম্যান মাও সেতুং এর সাথে দেখা করতে চেয়েছিলেন। যদিও এই সাহসী অভিযানের প্রথম প্রচেষ্টা স্থানীয় বাসিন্দা এবং কর্মকর্তারা বাধা দিয়েছিলেন, অবশেষে 1958 সালে চেয়ারম্যান মাও তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। তারপর থেকেই ধীরে ধীরে এখানে উন্নয়ন শুরু হয়। বর্তমানে সিনচিয়াং থেকে উরুমছিতে বিমানে 2 ঘন্টা এবং উরুমছি থেকে বেইজিং পর্যন্ত বিমানে আরও 4 ঘন্টা সময় লাগে। আধুনিক পরিবহন সুবিধার সাথে সাথে এখানে লজিস্টিক পরিষেবা উন্নত হচ্ছে। গোলাপ, আখরোট আর লাল খেজুর জাতীয় স্থানীয় কৃষি পণ্য হিসেবে দেশব্যাপী পাঠানো হচ্ছে। আমরা পূর্ব উপকূলীয় অঞ্চল থেকে মাছের পোনা আকাশপথে পরিবহন করি, যাতে শেষ পর্যন্ত সতেজতা নিশ্চিত করা যায়। সামুদ্রিক খাবার সংগ্রহের পর আমরা হাইওয়ের মাধ্যমে দ্রুত বাজারে পরিবহন করতে পারি। উন্নত পরিবহন সেবার ফলে সবকিছু এখন সহজ হয়ে গেছে। স্থানীয় জনগণের জন্য অর্থনৈতিক সুযোগ এবং বৃহত্তর সুবিধা দুই বয়ে আনছে আনন্দ। সুবিকশিত পরিবহন নেটওয়ার্ক ইউইথানের সাথে বহির্বিশ্বের সংযোগ অনেক বেশি উন্নত করেছে, যা বসবাসকারী মানুষদের জন্য নতুন নতুন সুযোগ এনে দিচ্ছে। চীনের ইউইথিয়ানে দ্রুত আধুনিক সমন্বিত পরিবহন নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যা স্থানীয় জনগণের জন্য অর্থনৈতিক সুযোগ এবং বৃহত্তর সুবিধা উভয়ই বয়ে আনবে। পাহাড় কেটে এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে বিশাল মরুভূমি পেরিয়ে রেলপথ পর্যন্ত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রসারিত পরিবহন ভ্রমণকে আরও দ্রুত ও সহজ করে তুলেছে। এখন মাত্র 20 মিনিটের মধ্যে থিয়ানসান পর্বতমালা অতিক্রম করা যায়, যা পরিবহন খরচে বছরে 15 মিলিয়ন ইউয়ান বা 20 মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করে। পর্যটক অনেক বেশি বাড়িয়ে তুলেছে এই আধুনিক পরিবহন পরিষেবা। এখন রাস্তাগুলি সত্যিই ভালো এবং আরও বেশি পর্যটক আসছেন। এই গ্রীষ্মে আমরা প্রায় 1 লক্ষ ইউয়ান আয় করেছি এবং আমরা খুবই খুশি। এখন পর্যন্ত সিনচিয়াং রেলওয়ে নেটওয়ার্ক দৈর্ঘ্য 9557 কিলোমিটারে পৌঁছেছে, যা এই অঞ্চলের 80%-এরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এই অঞ্চলে এখন 28টি বিমানবন্দর রয়েছে, যা সমস্ত চীনা প্রাদেশিক স্তরের অঞ্চলের মধ্যে বৃহত্তম, যেখানে 628টি বিমান রুট পরিচালনা করা হচ্ছে। সিনচিয়াং পরিবহন নেটওয়ার্ক দিন দিন আরও প্রসারিত হচ্ছে। এই অঞ্চলটি চীনের বাকি অংশ এবং বহির্বিশ্বের কাছে আরও পৌঁছে যাচ্ছে। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।